আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি রাগিব রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। পায়ে পড়ে ঝগড়া করলে ভারতমুখী হবে না সাধারণ মানুষ, মন্তব্য নৌ উপদেষ্টার। দেশকে হেনস্থা করা ঠিক নয়, শান্তিতে থাকার আহ্বান। 10 বছর ধরে মেরামত করা হয়নি ফেনীর মহিপাল বাস টার্মিনাল। রাস্তায় হাজারো ছোট বড় গর্ত, পরিণত হয়েছে আবর্জনার ভাগাড়ে। এবং শুধু পোশাক সেলাই করে সংসারের সচ্ছলতা ফিরিয়েছে দিনাজপুরের হিলির নারীরা। প্রতি মাসে আয় কমপক্ষে 10,000 টাকা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পায়ে পড়ে ঝগড়া করলে ভারতমুখী হবে না বাংলাদেশের মানুষ, এমন মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। দুপুরে চাঁদপুরে নির্মিত আধুনিক নৌবন্দর পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি ভারতের উদ্দেশ্যে বলেন, প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চায় বাংলাদেশের মানুষ, তাই দেশকে এভাবে হেনস্থা করা ঠিক নয়, কারণ এদেশে 18 কোটি মানুষ বাস করে, এটা ছোট কোনো দেশ নয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন, পুলিশ সুপার রাকিব সহ অনেকে উপস্থিত ছিলেন। আমাদের প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই, কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনোদিন ওই দেশমুখী হবে না, এবং ওই দেশের প্রতি যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ ইয়ে ছিল, এটা খারাপ করছিল না ওনাদের কারণে। কোনো কারণ নাই যে এই সমস্ত করার। ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS উগ্র ধর্মীয় গোষ্ঠী, তারা মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল। তারাই ত্রিপুরায় বাংলাদেশের দূতাবাসে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। দুপুরে নোয়াখালী চৌমুহনী পৌরসভার করিমপুরে হরিজন পরিবারের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণের সময় এই অভিযোগ করেন তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ, কারোর সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই নীতিতে বিশ্বাসী বিএনপি। হামলার ঘটনায় বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্ররা সহ সব রাজনৈতিক দল প্রতিবাদ ও বিক্ষোভ করেছে বলে জানান তিনি। ভারতে এখন RSS একটা উগ্র ধর্মীয় অন্ধ, যারা গান্ধীকে হত্যা করেছে ভারতের জনক, তারা ভারতের রাষ্ট্রীয় ক্ষমতায়, তারা এরকম কিছু করতে পারে, কিন্তু বাংলাদেশে একটি শান্তিপ্রিয় দেশ, আমরা গণতান্ত্রিক দেশ, একটি অসাম্প্রদায়িক দেশ হচ্ছে বাংলাদেশ। এটার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি পিছিয়েছে। আগামী 2 জানুয়ারি ঠিক করা হয় নতুন তারিখ। এর আগে সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি। পাশাপাশি রাষ্ট্রপক্ষ মামলাটি শুনানি না করে সময়ের আবেদন করেন। চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এনামুল হক বলেন, আদালত জামিন শুনানির জন্য আগামী 2 জানুয়ারি পরবর্তী দিন ঠিক করেছে, আর শুনানি না হয় আসামি পক্ষের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ নেই। আবার দায়রা জজ আদালতে অপেক্ষমান থাকায় ম্যাজিস্ট্রেট আদালতেও জামিন শুনানির সুযোগ নেই বলেও জানান তিনি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে। বেলা 11টায় সুনামগঞ্জ জেলার আইনজীবীদের আয়োজনে আদালত প্রাঙ্গণে এই মানববন্ধন হয়। বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট আব্দুল হক, অ্যাডভোকেট রবিউল লেইস রোকেস, অ্যাডভোকেট এনাম আহমেদ সহ আরও অনেকে। বক্তারা আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুঁজে বের করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। চট্টগ্রামে মিলিটারি একাডেমির 87তম বিএমএ দীর্ঘমেয়াদী ও 59তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন পাওয়ায় রাষ্ট্রপতি কুচকাওয়াজ হয়েছে। সকালে চট্টগ্রামের ভাটিয়ারির বিএমএ প্যারেড গ্রাউন্ডে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল ও আধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার কথা বলেন। পরে কৃতি ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে দেশি বিদেশি উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই একাডেমি হতে কমিশনপ্রাপ্ত অফিসারগণের নেতৃত্বে শৃঙ্খলা, আনুগত্য, ন্যায়পরায়ণতা ও কর্তব্য বোধে উজ্জীবিত হয়ে
বাংলাদেশ সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপরে অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে। আশুলিয়ায় ব্যবসায়ী হত্যার ঘটনায় 4 জনকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে মানিকগঞ্জের শিবালয় থেকে তাদের গ্রেফতার করা হয়। সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান, তথ্য ও প্রযুক্তি সহায়তায় অভিযান চালিয়ে মহিউদ্দিন, শাহ আলম, রাহুল ও হাবিবকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 3টি মোটরসাইকেল, 3টি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করা হয়। এর আগে শনিবার সন্ধ্যায় আশুলিয়ার ইউনিক এলাকায় ব্যবসায়ী ফয়সাল কবিরকে জমি নিয়ে বিরোধের জেরে গ্রেফতারকৃতরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। 10 বছর ধরে মেরামত করা হয়নি ফেনীর মহিপাল বাস টার্মিনাল। ফলে টার্মিনালের ভেতরের রাস্তায় তৈরি হয়েছে ছোট বড় হাজারো গর্ত, আর টার্মিনালটি ব্যবহার করা হচ্ছে আবর্জনার ভাগাড় হিসেবে। তাই বাস রাখার জন্য টার্মিনালটি নির্মাণ করা হলেও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তাই বাসগুলো মহাসড়কে দাঁড়িয়ে থাকায় সৃষ্টি হয় যানজট। জেলা প্রশাসকের আশ্বাস, যানজট কমাতে ও টার্মিনালটি সংস্কার করে ব্যবহারের উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফেনী থেকে রফিকুল ইসলামের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। এটি ফেনীর মহিপাল বাস টার্মিনাল। ৮০ দশকের দিকে মৎস্য বিভাগের প্রায় ১৫০ শতক জমিতে সড়ক ও জনপথ বিভাগের বাস টার্মিনাল তৈরির অনুমতি দেওয়া হয়। এরপর টার্মিনালটির তদারকি পায় ফেনী পৌরসভা। প্রতি বছর ইজারা দিয়ে রাজস্বও আদায় করছে তারা, অথচ ২০ বছর ধরে সংস্কার করা হয়নি। খানাখন্দ, আবর্জনা ও কাদা পানিতে তলিয়ে আছে টার্মিনালটি। পৌরসভার চাঁদা দিই 50 টাকা করে, টার্মিনালের কোনো উন্নয়ন নাই। 2 দিন পরে বৃষ্টি হলে খাওয়া যাও, গাড়ি হরি ইঞ্জিল যাও, ইঞ্জিলের গতি যাগই, ভ্যাম্পেল ছিঁড়ে যাও, হুলি ভাঙ্গি যাও। টার্মিনালে আমাদের ড্রাইভারের স্টাফ কোনো বসার জন্য 10 মিনিট কোনো রেস্ট নিবার কোনো কংগ্রেশন পাইতেছি না। আমরা চাইতে সরকারের কাছে এই কাজটা দ্রুতভাবে আমাদেরকে যে কোনো পরিস্থিতি করে দিই। সামান্য বৃষ্টিতেই টার্মিনালের ভেতর গর্তে আটকে যায় গাড়ির চাকা। এসব অভিযোগ পৌর মেয়র ও জেলা প্রশাসককে জানানোর পরও সমাধান হয়নি বলে জানান পরিবহনের এই কর্মকর্তা। এই বিল্ডিংটা ভাঙ্গি ভাঙ্গি মানুষের মাথার অবধি, যাত্রীদের মাথার অবধি পড়ে। কোন দিন কোন লোকটা মারা যাচ্ছে, পরিবহনের শ্রমিক নেতা মালিকেরা এদেরকে মেরে ফেলছে। সরকারের কাছে আবেদন, আমাদের এই টার্মিনালটা যেন একটু সংস্কার করার জন্য আবেদন করি। যানজট নিরসন ও টার্মিনাল সংস্কার করে বাস রাখার উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আর পৌর নির্বাহী কর্মকর্তা বলেন, প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে জরিপ হচ্ছে কারণ কাজটি সময় সাপেক্ষ। আমি পৌর কর্তৃপক্ষের সাথে তথা প্রশাসক ফেনী পৌরসভার সাথে আলাপ করেছি। যত দ্রুত সম্ভব সেটি ব্যবহার উপযোগী করা যায় কিনা সে বিষয়ে আমরা কাজ করছি। সড়ক জনপদের প্রতিনিধি, নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধি এবং আমাদের পুলিশের ট্রাফিক ব্রাঞ্চের প্রতিনিধি সহ সরজমিন বাস টার্মিনালটি পরিদর্শন করেছেন, প্রয়োজনীয় ব্যবস্থা করেছেন, মাপযোগ গ্রহণ করেছেন এবং আজকের মধ্যেই প্রপোজাল যাওয়ার কথা জেলা প্রশাসক কার্যালয়ে। যানজট নিরসন ও টার্মিনাল সংস্কার সহ চলাচলের উপযোগী করতে শিগগির যথাযথ ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা পরিবহন মালিক ও চালকদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। এখন আর পিছিয়ে নেই নারীরা, তার প্রমাণ মিলেছে দিনাজপুরের হিলিতে। এখানে শুধু পোশাক সেলাই করে সংসারের সচ্ছলতা ফিরিয়ে এনেছে এই গ্রামীণ জনপদের নারীরা। বিভিন্ন বয়সীদের পোশাক সেলাই করে প্রতি মাসে তাদের আয় 5 থেকে 10 হাজার টাকা। সরকারি সহযোগিতা আর উন্নত প্রশিক্ষণ পেলে আরও এগিয়ে যাওয়ার প্রত্যয় তাদের। এদিকে স্থানীয় মহিলা বিষয়ক অধিদপ্তর বলছে, এই এলাকার নারীদের দেয়া হবে সব ধরনের সহযোগিতা। হিলি থেকে মোহাম্মদ লুৎফর রহমানের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের হিলি সীমান্তের পাশেই মিশনপাড়া এলাকা। এখানে বাস করেন ৩৫ বছর বয়সী রাশেদা বেগম। একসময় পুরো সংসার চলত স্বামীর আয়ের ওপর। এখন প্রশিক্ষণ নিয়ে সংসারের কাজের পাশাপাশি বাড়িতে বসেই পোশাক সেলাই করে আয় করছেন তিনি। এতে চলছে 3 সন্তানের পড়াশোনার খরচ। মাসে ৩-৪ হাজার টাকা, ৫ হাজার টাকার মতন, কোনো মাসে ৫ হাজার টাকা। ঈদের মাসে আসলে তো ওরাতে বেশি হয়। নুন আনতে পান্তা ফোরাতে এখন তা নাই। এখন যেহেতু আমি কামাই করছি, আমার স্বামীর পাশাপাশি আমিও করতেছি। এখন আমার মেয়েরা আছে,
মেয়েদের লেখাপড়া শিখায়, আমার এটা দিয়ে মেয়েদের লেখাপড়া শিখায়। শুধু রাশেদা বেগম নয়, সীমান্তে বিভিন্ন গ্রামগঞ্জে অনেক নারী এখন সেলাই প্রশিক্ষণ নিয়ে বাড়িতে বসেই করছেন আয়। তবে সরকারি প্রশিক্ষণ ও কম সুদে ঋণ পেলে আরো বেশি আয়ের প্রত্যাশা তাদের। কাপড় কাটে, সেলাই করি, পাশাপাশি 3 পিস একটু বিক্রি করি। সেলাই কাজ শিখতে গেলে বর্তমান 4000 টাকা চাচ্ছে। আমাদের মাস্টার বিনামূল্যে শিখাচ্ছে, তিনি কোনো টাকাই নিচ্ছে না। আর এই কাজ শিখে আমার লাইফে আমি অনেক আগে যেতে পারবো। আমার সংসার চলতেছে, পাশাপাশি আমার স্বামী সন্তান সবই চলতেছে। আমার কাজের জন্য বাইরে যাইতে হইতাছে না। সরকার যদি এর জন্য একটু আমাদেরকে লোন দিত তাহলে আরো বেশি উপকার হতো। সরকারি প্রশিক্ষণের সুযোগ না থাকায় টাকা ছাড়াই সেলাই প্রশিক্ষণ দিচ্ছে স্থানীয় এক প্রশিক্ষক। এ পর্যন্ত প্রায় 3000-এর বেশি নারীকে প্রশিক্ষণ দেওয়ার কথা জানালেন তিনি। আমার লক্ষ্য হচ্ছে আর্থসামাজিক উন্নয়ন এবং বেকারত্ব দূর করা। পারিবারিকভাবে আমরা ছেলেরা যে টাকা ইনকাম করি তার পাশাপাশি যদি মহিলারা একটু ইনকাম করে সংসারে সাপোর্ট দেয় তাহলে আমাদের সকলের জন্য ভালো হয়। এটাই আমাদের মূল লক্ষ্য। এসব নারীদের আর্থিক সহায়তা ও আরো উন্নত প্রশিক্ষণের দাবি স্থানীয় সমাজকর্মীদের। আর সব ধরনের সহযোগিতা দেবার আশ্বাস মহিলা বিষয়ক অধিদপ্তরের। আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি যে এই সব নারীদেরকে যে যদি একটি স্বাবলম্বী করার জন্য তাদের মানে লোনের ব্যবস্থা করে দেওয়া হতো তাহলে হয়তো তারা পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করত। যেসব গ্রামীণ মহিলারা সেলাই কাজ করে স্বাবলম্বী হতে চায়, আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে স্বল্প সুদে ক্ষুদ্র ঋণ দেওয়া হয়। এরই মধ্যে সীমান্তের এই উপজেলার প্রায় 1000 খানেক নারী শুধু পোশাক সেলাই করেই সংসারের সচ্ছলতা ফিরিয়েছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরো থাকছে। নরসিংদীতে চলছে আমন ধান কাটার উৎসব। চলতি বছর 2 দফা বন্যা ও পোকার আক্রমণে ফলন কমায় মলিন কৃষকের মুখ।